দেখি তো কি নষ্ট করেছি আমি। রাহিম মুখে কিছু বলে না, নিঃশব্দে রাইকার দিকে ফিরে নিচের দিকে ইশারা করে দেখায়। রাহিমের ধবধবে সাদা ট্রাউজারের বিভিন্ন অংশে ছোপ ছোপ রক্তের দাগ। এরকম অবস্থা দেখে রাইকার চোখ যেন কপালে উঠে গেল। এতক্ষণ সেরকমভাবে খেয়াল করেনি কেউ। বলা যায় রুমে আলো কম থাকায় চোখে পড়েনি কারো। রাইকা ওয়াশরুমে যাওয়ার পরই রুমে আলো জ্বালায় রাহিম, এবং তখনই বিষয়টা নজরে আসে। রাইকা হাতের তালুর মাথায় ঠেকিয়ে জিভে কামড় দিয়ে বলে, আল্লাহ, এগুলো কিভাবে হলো? আমাকে জিজ্ঞেস করছে কেন? রাইকা মুখ টিপে হেসে বলে, তো কাকে করব? আপনার হয়েছে, আপনাকেই তো জিজ্ঞেস করব। রাহিম বড় বড় চোখে চেয়ে বলে। আমার হয়েছে মানে? নিজের ৩২টা দাঁত রাহিমের সামনে উপস্থাপন করে বলে, আপনারই তো হয়েছে। ভবিষ্যতে আমি বাবা হব। কি মজা! রাহিম হাত বাড়াতে রাইকা ভো দৌড় দেয়, সঙ্গে দৌড় দেয় রাহিমও। রাইকা খাটের ওপাশে গিয়ে আটকে যায়। আর কোথাও যাওয়ার জায়গা নেই। ওদিকে রাহিম ধীর পায়ে এগিয়ে আসে। রাইকা কোনো দিকশুল না পেয়ে চট করে বিছানা থেকে একটা বালিশ হাতিয়ার হিসেবে নিয়ে বলে, বলবো না, আর বলবো না প্লিজ। আপনার ট্রাউজার আমি ধুয়ে পরিষ্কার করে দিব। একদম চকচকে ফকফকে করে দিব। রাহিম তর্জনী দিয়ে দেখিয়ে বলে, এগুলো কার হয়েছে? আপনার। রাহিম এক পা এগোতেই রাইকা বলতে থাকে, আমার আমার মুখ ফসকে বলে ফেলেছি, এগুলো আমার হয়েছে। আরো কোনোদিন এমন কথা মুখে আসবে? না না, জীবনেও না। যদি আসে? আপনার পিস্তল থাকলে সেটা দিয়ে গুলি করে দিবেন, আর কি। সিরিয়াস ছিল রাহিম। রাইকার কথা শুনে অট্টহাসিতে ফেটে পড়ে রাহিম। হাঁপ ছেড়ে বাঁচল একজন। ভয় কাটল তার। রাহিম হাসতে হাসতে পিছিয়ে এলো। দ্রুত হাতে বিছানাটা গুছিয়ে নিল রাইকা। কাঁধে তোয়ালে পেঁচিয়ে ওয়াশরুমে ঢুকে যায় রাহিম। রুমটা একটু ভালো করে খেয়াল করলো। সব কিছু ঠিকঠাক দেখে রুম থেকে বেরিয়ে গেল। এক ঝাঁক মায়েরা রান্না করছে। ববিতা বেগম, পারভিন বেগম, রেখা বেগম, বড় মামি, ছোট মামি সবাই হাত চালাচ্ছে। কেউ হাত গুটিয়ে বসে নেই। সবাইকে একসঙ্গে দেখে মুচকি হাসে রাইকা। তাদেরকে একসঙ্গে দেখতেও ভালো লাগছে। আবার একে অপরের সঙ্গে হাসি ঠাট্টা করছে। মাথায় ঘোমটা টেনে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে আছে রাইকা। ভেতরে প্রবেশ করবে কি না সেটাই ভাবছে। তার ভেতরে ভেতরে কেমন লজ্জা কাজ করছে। কেউ যদি বেফাস কিছু বলে ফেলে। এখনকার মায়েরা তো খুব এগিয়ে আছে। মেয়েকে বান্ধবী মনে করে খোলামেলা কথাবার্তা বলে। কাজের ফাঁকে চোখে পড়ে রেখা বেগমের। একগাদা হেসে রাইকার দিকে এগোতে এগোতে বলেন, কি আম্মাজান, ওখানে দাঁড়িয়ে কেন? ভেতরে আসুন। রাইকার হাত ধরে টেনে ভেতরে আনতেই ছোট মামি জুই হেসে জিজ্ঞেস করে, শাশুড়ি আম্মা, শ্বশুর আব্বা কোথায়? ওঠেনি এখনো? চোখ নামিয়ে রাইকা উত্তর দেয়, আপনার শ্বশুর আব্বা আসছেন। সবাই হেসে উঠলেন। পারভিন বেগম রাইকার হাতে ট্রে ধরিয়ে দিয়ে বললেন, ড্রয়িং রুমে সবাই আছেন, গিয়ে চা দিয়ে আয় তো মা। বাধ্য মেয়ের মতো তাই কইল রাইকা। ড্রয়িং রুমে এসে সবাইকে পেল। কেউ এই ঘুম থেকে উঠতে বাকি নেই। কেবলমাত্র ওরা রুম থেকে বেরোতেই দেরি করেছে। বাঁধন চায়ের কাপ হাতে নিয়ে বলল, শারিকা, আমার একমাত্র ভাইরা ভাই কোথায়? আসছে আসছে, এক একজন বেহুশ হয়ে যাচ্ছে। হা হা করে হেসে উঠল বাঁধন। পাবেল, রুজি, সাদিক, রুমু সবাই একই প্রশ্ন করে মাথা খাচ্ছে। ট্রে রেখে গাল ফুলিয়ে চলে গেল রাইকা। খানিকক্ষণ বাদে রাহিম বেরিয়ে এলো। বাঁধন উৎসাহ নিয়ে ডেকে নিজের পাশে বসালো। পাবেল এগিয়ে সেও বসলো। এবার বাঁধন তাকে উদ্দেশ্য করে বলে, তুমি এখানে কি করছো? তোমার ছোট বোনের জামাই আছে এখানে। যাও যাও, দূরে গিয়ে বসো। রাহিমের কাঁধে হাত রেখে কণ্ঠে আলাদা একটা ভাব টেনে পাবেল বলে, রাহিম আমার বন্ধু, আর এটা একদিনের না, বুঝছেন দুলাভাই? রাহিম যেখানে আমিও সেখানে। ছোট বোনের জামাই মাই ফুট। পাবেলের আশা নিরাশা করে রাহিম বলে, ভাইয়া, এখানে আমরা বন্ধু নই, ছোট বোনের জামাই। সে দূরত্ব মেনটেন করতে শিখুন। শব্দ করে হেসে উঠল সবাই। চা খেতে খেতে অনেক গল্প করল সবাই। নাস্তা বানানো শেষ হতেই সবাইকে খেতে দিলেন। নাস্তা করে ঢাকার উদ্দেশ্যে বেরোবে বলেছিল রাহিম। রফিকুল ইসলাম আপত্তি জানান। দুপুরের খাবার খেয়ে তারপর সবাই যে যার মতো করে চলে যাবে এমনটাই বলেন তিনি। দুপুরের জন্য রান্নাবান্না শুরু করে দিলেন ববিতা বেগম।
রফিকুল ইসলাম বাসার সব পুরুষদের নিয়ে বেরোলেন। ওনার থানা হয়ে ঘুরিয়ে আনবেন সবাইকে। রাইকা বসে পড়ল একটা বই নিয়ে। তার কোনো কাজ নেই। আজ যেন কাজের চেয়ে বাসায় মানুষই বেশি। বই পড়তে মন বসছে না। বারবার মনে পড়ছে রাহিমের কথা, তার হাসি, কথা বলার ভাবভঙ্গি, সব কিছু মাতাল করার মতো। তার চোখে নেশা জাতীয় জিনিস আছে, সেই নেশায় ক্রমশ আসক্ত হচ্ছে। রাহিমের উপস্থিতি এলোমেলো করে দেয় রাইকাকে। বইটা আলগোছে রেখে দিল। দুপুরের ঠিক কিছুক্ষণ আগেই বাসায় ফিরেন তারা। হাত মুখ ধুয়ে খেতে বসেন। খাওয়ার এক পর্যায়ে রেখা বেগম রফিকুল ইসলামের উদ্দেশ্যে বলেন, ভাই একটা কথা বলতাম যদি কিছু মনে না করেন। খাওয়া থামিয়ে রফিকুল ইসলাম বলেন, অবশ্যই বলবেন আপা, ভাইকে কিছু বলতে দ্বিধাবোধ করা উচিত নয়। রেখা বেগম খুশি হয়ে বলেন, আগামী পরশু রাহিম মাঠে চলে যাবে, তো আমি চাচ্ছিলাম রাইকাকে সঙ্গে নিয়ে যেতে। দুদিন আমাদের কাছে থেকে তারপর না হয় এসে পৌঁছে দিয়ে যেতাম। রফিকুল ইসলাম একগাল হেসে বলেন, আপা, আপনাদের বউ, আপনারা নিয়ে যাবেন, এটার জন্য কি কারো অনুমতি লাগবে? বরং এখন থেকে আমরা আপনাদের অনুমতি নিয়ে মেয়েকে নিজেদের কাছে রাখব। আপনি নিয়ে যান আপা, যতদিন থাকার থাকুক। কোনো এক শুক্রবারে আমাকে কল করলে গিয়েই নিয়ে আসতে পারবো। তাছাড়া দুদিনের মধ্যে ওর ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করবে, তাই ওর ঢাকাতে থাকাই সুবিধার হবে। ঠিক আছে ভাই, শুনে খুব খুশি হলাম। একটু থেমে রাইকার উদ্দেশ্যে বললেন, প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিও মা, কিছুক্ষণ পরে বেরোতে হবে আমাদের। সবার চোখের আড়ালে রাইকার দিকে তাকিয়ে বাঁকা হাসি রাহিম। সবাই খাওয়া শেষ করে তৈরি হতে লাগলেন। রেখা বেগম পারভিন বেগমকে অনেকবার বললেন তাদের বাসায় যেতে। তিনি জানান পরের বার শিওর যাবেন। আপাতত সময় কম। অনেক কষ্টে বিয়েতে উপস্থিত হয়েছেন তারা। পাবেল তৈরি হয়ে ড্রয়িং রুমে আসতেই রাহিম বলে, দোস্ত চল না আমাদের বাসায়। জানি তো সময় নেই, কিন্তু আমারও তো সময় নেই। একটা রাতের জন্য চল। পাবেল বন্ধুর পিঠে হাত বুলিয়ে বলে, দোস্ত খুব আর্জেন্ট আছে, কত কিছু করে তারপর এসেছি এখানে, বুঝতেই তো পারছিস। 1 মাস আগেই ছুটি কাটিয়ে এসেছি, পরবর্তীতে ছুটি পেলেই তোর বাসায় চলে যাব, প্রমিস? পাক্কা? পাক্কা। ওকে, সাবধানে যাস তাহলে। তোরাও ভালো থাকিস দোস্ত, আমার বোনকেও ভালো রাখিস। যদিও আমার পুরোপুরি ভরসা আছে তোর উপর। কংগ্রাচুলেশন দোস্ত, সুখী হ তোরা। থ্যাংক ইউ দোস্ত। রাহিমের সাথে কোলাকুলি করে সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল তারা। অনেক দূর যেতে হবে। বাঁধন রুমও বেরোয়নি এখনো। রাহিম বাবলির এবং রোহানের মাথায় আদর করে দিল। দুজনের হাতে দুটো চকলেট ধরিয়ে দিল। রাহিম বাঁধনকেও ওদের সঙ্গে যেতে বলে, কিন্তু বাঁধনের তারা অনেক বেশি। সেও আশ্বাস দিল পরবর্তীতে অবশ্যই যাবে। সাদিক বাঁধনের সঙ্গেই যাবে। ওরা প্রায় কাছাকাছিই থাকে। রাহিম সাদিককে থেকে যেতে বলল না, কারণ সাদিক সত্যি সত্যিই থেকে যাবে। সামনে তার পরীক্ষা। এখন ওভাবে উড়ে উড়ে ঘুরলে হবে না। সবাই চলে গেল। থাকলো শুধু রাইকার নানু বাসার সবাই। যেহেতু তাদের গন্তব্য কাছাকাছি, তাই রাহিম এবং ওনারা একসঙ্গেই যাবেন। হাসি মুখে মেয়েকে বিদায় দিলেন ববিতা বেগম। রাইকা আগে থেকেই বলে রেখেছে ওরা যাওয়ার সময় যদি তিনি কাঁদেন তাহলে রাইকা যাবে না। মেয়েকে খুশি রাখতে দুঃখ লুকিয়ে হাসলেন ববিতা বেগম। রফিকুল ইসলাম দুঃখ পাচ্ছেন না, বরং তিনি খুশি মেয়েকে একজন ভালো মানুষের হাতে তুলে দিতে পেরেছেন। বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছে। একে তো বেরোতে বিকেল হয়েছে, তার উপর পথে ঘাটে অতিরিক্ত যানজট। রেখা বেগম এসেই ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকে গেলেন রাতের জন্য হালকা কিছু রান্না করতে। রাইকা ফ্রেশ হয়নি এখনও, এসেই শুয়ে পড়েছে। গাড়ির ঝাঁকুনি খেয়ে পেটের ব্যথা বেড়েছে, কুলোতে পারছে না, এপাশ ওপাশ করছে শুধু। রাহিম ফ্রেশ হয়ে এসে রাইকার এমন অবস্থা দেখে ঘাবড়ে যায়। দ্রুত পায়ে এগিয়ে এসে পাশেই বসল। প্রচণ্ড ব্যথায় কাতরাচ্ছে রাইকা। গালে হাত বুলোতেই চমকে উঠল। মুখের তাপমাত্রা স্বাভাবিকের চাইতে অনেক বেশি। রাহিম কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করে, কি হচ্ছে রাইকা? খুব বেশি অসুবিধা হচ্ছে? ছোট্ট সুরে উত্তর দেয়, পেন হচ্ছে বেশি? হ্যাঁ সূচক মাথা নাড়ে রাইকা। পিঠে হাত বুলিয়ে শান্ত হতে বলে রাহিম।
মানিব্যাগ আর বাইকের চাবিটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে এলো। কাউকে কিছু না বলেই বাসা থেকে বেরিয়ে পড়ে সে। 20 মিনিটের মধ্যেই বাসায় ফিরে আসে রাহিম। রেখা বেগম টেরি পাননি তার ছেলে বাইরে বেরিয়েছিল। নিজের রুমে ঢুকে দরজা লক করে দেয়। রাইকা একই অবস্থায় গড়াগড়ি খাচ্ছে। আলগোছে রাইকাকে তুলে বসিয়ে চটজলদি ঔষধ খাইয়ে দিল। ইলেকট্রনিক হট ওয়াটার ব্যাগ নিয়ে এসেছে, সেটা গরম করে ব্যথার স্থানে চেপে ধরল রাহিম। যত সময় যাচ্ছে ততই ব্যথা কমে আসে। এই বিষয়টা নিয়ে রাইকার কিছু সমস্যা আছে, সেভাবে কখনো চিকিৎসা করায়নি। রাহিমের যত্নে মুগ্ধ হচ্ছে রাইকা। অনেকটাই আরাম হচ্ছে এখন। আস্তে ধীরে বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে এলো। রেখা বেগম খাবার বেড়ে রাখছেন। 3 জন একসঙ্গে বসে খাওয়া শেষ করলেন। রেখা বেগম ড্রয়িং রুমে বসলেন। রাহিম সেখানে গিয়ে মাকে বলে, মা, এবার বাসাটা চেঞ্জ করা উচিত। তুমি সময় পেলে একটু খোঁজ করো। আমি উপরতলা রবিনকে বলে দিয়েছি, সেও খোঁজ করবে। ঠিক আছে আব্বা, তুই চিন্তা করিস না। এখন থেকে আমাদের ছোট্ট পরিবারটা বড় হতে শুরু করেছে। এবার তো দরকারই বাসা চেঞ্জ করা। হ্যাঁ মা, অনেক রাত হয়ে গিয়েছে, শুয়ে পড়ো। রাইকার হয়তো জার্নি করে ভালো লাগছে না, তুই যা আব্বা, ঘুমিয়ে পড়। রাহিম চলে আসে। আসলেই তো রাইকার শরীর ভালো নয়, তার বিশ্রামের প্রয়োজন। খেয়ে এসেই চুপচাপ শুয়ে আছে রাইকা। মুখে তেমন কথা নেই। দরজা লক করে রুমের আলো নিভিয়ে আলগোছে গিয়ে শুয়ে পড়ে রাইকার পাশে। হাতটা মেলতেই বুকে এসে জাপটে ধরে রাহিমকে। তার শরীর খারাপ বলে টু শব্দ করল না সে। আলতো হাতে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মুখোমুখি দাঁড়িয়ে আছে রাইকা এবং মাহি। মাহির চোখে তীব্র রাগ, যা স্পষ্ট বোঝা যাচ্ছে। চোখ দিয়ে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে শেষ করে দিতে পারছে না সে। রাগ, ক্ষোভ, ঘৃণা সবকিছু পাগল করে তুলেছে তাকে। তার ভিতরে হিতাহিত জ্ঞানটুকু অবশিষ্ট নেই। যে কোনো সময় যে কোনো কিছুই করে ফেলতে পারে সে। অথচ সামনের মানুষটা নীরব, চুপচাপ, শান্ত। তার চোখে মুখে রাগের ছিটি ফোটাও নেই। বুকের ওপর হাত দুটো ভাঁজ করে দিব্যি দাঁড়িয়ে আছে সে। ঠোঁটের কোণে কাউকে আপন করে যাওয়ার স্নিগ্ধ হাসি। মাহি ঠিক রাখতে পারছে না নিজেকে। সে মানতে নারাজ রাহিম রাইকাকে বিয়ে করেছে। চোখে রক্ত জমে গিয়েছে মাহির। দেখতে খুবই ভয়ঙ্কর লাগছে। রাইকা দুপা পিছিয়ে এলো, যা দেখে মাহির রাগ তীব্র থেকে অতি তীব্র হতে থাকে। বড় বড় নখওয়ালা হাত দুটো উঁচিয়ে রাইকার দিকে তেড়ে আসে। পালানোর সুযোগ পেল না রাইকা। দুহাতে শক্ত করে রাইকার গলা টিপে ধরে। মাহির হাত থেকে বাঁচার জন্য হাঁসফাঁস করছে রাইকা, কিন্তু কোনো লাভ হচ্ছে না। কিছুতেই ছাড়ছে না তাকে। চোখ দুটো অস্বাভাবিকভাবে বড় হয়ে গিয়েছে। কপাল থেকে অনবরত ঘাম ঝরছে। হাত পা অবশ হয়ে যাচ্ছে। নিস্তেজ হতে থাকে শরীর। চোখ মেলে থাকার সাধ্যই হলো না তার। বন্ধ হলো চোখের পাতা। তবে কানে স্পষ্ট শুনতে পেল মাহি অট্টহাসিতে মেতে উচ্চস্বরে বলল, তো খুব শখ হয়েছিল আমার রাহিমের বউ হয়ে বেঁচে থাকা, তাই না? এবার দেখ, তোকে আমি মৃত্যু উপহার দিলাম। এই উপহারটা শুধুমাত্র আমার রাহিমের দিকে হাত বাড়ানোর জন্য। পরজন্ম বলে কিছু নেই। যদি থাকতো তবে সেই জন্মেও তোকে এইভাবে মৃত্যু দিতাম। আমার জিনিসে হাত দেওয়ার ফলাফল উপভোগ কর রাইকা। ভুলে যা রাহিমকে, মাফ করিস আমাকে। আমি চাইনি তোকে নির্মম মৃত্যু দিতে, কিন্তু তুই আমায় বাধ্য করলি। ভালো থাকিস ওপারে। কথা শেষ করে আকাশ কাঁপানো হাসি হাসি সে। গলা ছেড়ে দিতেই সশব্দে মাটিতে পড়ে গেল রাইকা। ধরফড়িয়ে উঠল রাইকা। মুখে কোনো শব্দ নেই। কথা বলতে গিয়েও পারছে না। মাথার উপর ফ্যান ঘুরছে। বাতাসে জানালার পর্দাগুলো উড়ছে, তবুও তার শরীরে একটুখানি বাতাস লাগছে না। গায়ের জামাটা ঘামে ভিজে একাকার হয়ে গিয়েছে। শরীর থরথর করে কাঁপছে। কাঁপা কাঁপা চোখে পুরো রুমে নজর বোলালো। সব কিছু ঠিকঠাক আছে। রাহিম তার পাশেই বেঘরে ঘুমোচ্ছে। ভয়াবহ দুঃস্বপ্ন দেখেছে রাইকা। স্বপ্নে মৃত্যুর স্বাদ পেয়েছে সে। তার বিশ্বাসই হচ্ছে না ওটা দুঃস্বপ্ন ছিল। সব কিছু সত্যিকারের মতো অনুভব হচ্ছে তার। চোখজোড়া বসতেই চোখের সামনে ভেসে উঠছে মাহির পিচাস চেহারা। মুহূর্তেই গা শিউরে ওঠে। শুকনো ঢোক গিলে রাইকা। গলা শুকিয়ে কাট কাট হয়ে রয়েছে। কাঁপা কাঁপা পা দুটো নামিয়ে মেঝেতে ভর করে দাঁড়ায়। ওড়না খুঁজে না পেয়ে ওভাবেই ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। রুমে এত বেশি আলো নেই। এই মুহূর্তে ঘড়িতে ঠিক কয়টা বাজে সেটাও জানে না সে। ভয়ে ভয়ে আলো জ্বালিয়ে ওয়াশরুমে ঢোকে। নিজেকে স্বাভাবিক করতে মুখে অসংখ্য পানির ছিটে দিতে লাগে। কোনোই পর্যন্ত হাত ভিজিয়ে নিল।
দু চোয়াল পানি মাথায় দেয়। ওখানে দাঁড়িয়ে বৃদ্ধাঙ্গুলি দিয়ে নাকের এক পাশে চেপে লম্বা করে শ্বাস টানে এবং শ্বাস ধীরে ধীরে ছাড়ে। কয়েকবার এরকম করতে থাকে। অবশেষে অনেকটাই স্বাভাবিক হয় শরীর। দাঁত ব্রাশ করে একেবারে সব কাজ সেরে বের হয় রাইকা। রুমে এসে ঘড়ি দেখল, ঘড়িতে সময় 5:25। ঘুম তো ভেঙেছে, আর এখন ঘুম আসবে না। কি করবে তাহলে? রুমের মধ্যেই পায়চারি করতে শুরু করলো। কিছু একটা বোধে আসে তার। চট করে বিছানার কাছে যায়, দ্রুত হাতে ওড়না খুঁজতে লাগে। ওড়না খুঁজতে গিয়ে মন হারায় রাহিমের উন্মুক্ত বুকে। ইচ্ছে করছে ছুঁয়ে দিতে, যদি জেগে যায়। এমনিতেই মানুষটার মুখে কিছু আটকায় না, যা মুখে আসে তাই বলে ফেলে। কিন্তু লোভ সামলাতে পারছে না যে। ধরা পড়লে পড়বে, তাতে কি? নিজের স্বামীই তো, পরপুরুষ না যে লোকে কলঙ্ক দেবে। মনকে সান্ত্বনা দিয়ে শান্ত করল। ভেতরে ভয় নিয়ে হাত বাড়িয়ে দিল, উন্মুক্ত বুকটা ছুঁয়ে দিল। রাহিমের কোনো নড়াচড়া নেই। সচরাচর ঘুমন্ত মানুষের শরীর স্পর্শ করতেই তারা নড়চড় কিংবা চমকে ওঠে, কিন্তু এর মধ্যে তেমন কিছুই নেই। রাহিমের মুখের দিকে তাকাতেই আরেকটু লোভ বেড়ে গেল। নিঃশব্দে তার কপালে শীতল ঠোরজোড়া ছুঁয়ে দিল। মন বলছে এটাই মোক্ষম সময়, এমন সুযোগ আর পাবে না। গাল, নাক, থুতনি, চোখ কিছুই বাদ রাখল না। পুরো মুখে ভালোবাসার চিহ্ন এঁকে দিল। অনেকটাই ঝুঁকে আছে রাহিমের ওপর। তার নিঃশ্বাসের শব্দ শুনছে রাইকা। সময় নিয়ে আলতো হাতেই মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মুখটার দিকে অপলকভাবে তাকিয়ে মিটিমিটি হাসছে রাইকা। কি যেন হলো তার। ক্রমশই নিজের মুখটা ঘুমন্ত মুখটার দিকে ঝুঁকছে। নিয়ন্ত্রণ হারানো গাড়ির ন্যায় লাগছে নিজেকে। রাহিমের গরম নিঃশ্বাস এসে রাইকার ঠোঁট বরাবর আশ্রে পড়ছে। এতটাই কাছে গিয়েছে সে, বুকের ভেতর অদ্ভুতভাবে শব্দ করছে। অস্থিরতার সৃষ্টি হচ্ছে। আলগোছে চোখ দুটো বুজে যায়। ঘুমন্ত অস্ত্রধরে নিজের কাঁপা কাঁপা অস্ত্রধর বসিয়ে দেয়। মুহূর্তের মধ্যে মাথায় হালকা চাপ অনুভব করে রাইকা। মাথা তুলে সোজা হতে গিয়ে আটকে গেল। রাহিম মাথায় নিজের দিকে চেপে রেখেছে। কয়েক সেকেন্ডের জন্য রাইকার অস্ত্রধর নিজের দখলে করে নিল। আচমকা এমন কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিল না রাইকা। তার চোখ দুটো স্বাভাবিকের চাইতে বড় হয়ে যায়। নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। দম বন্ধ উপক্রম হলেই ছেড়ে দেয় রাহিম। সোজা হয়ে বসে বুকে হাত দিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নেয়। রাহিম আছোয়া হয়। হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁট মুছে বাঁকা হেসে বলে, ছুরির মতো আদর করে কোন ধরনের স্বভাব? আজ ছেড়ে দিয়েছি বলে ভেবো না পরবর্তীতে ছেড়ে দেব। নেক্সট টাইম যেন এমন না হয় ম্যাডাম। আমি জাগ্রত অবস্থায় যা করার বা বলার বলবে, করবে, সমস্যা নেই। সরাসরি কথা বলতে পছন্দ করি আমি। চোখ নামিয়ে নিশ্চুপ রাইকা। মুখে টু শব্দটি করছে না। রাহিম আবার বলে, কথা বলে কি মাথায় ঢুকেছে? হ্যাঁ সূচক মাথা নাড়লেও লজ্জায় কুকড়ে যাচ্ছে রাইকা। কি করতে গিয়ে কি করে ফেললো, ভয়ও হচ্ছে ভীষণ। আবার রাগও কম হচ্ছে না। কি এমন ক্ষতি হয়েছে? সে তো অন্যায় কিছু করেনি, ভুল কিছুও করেনি। তার সম্পূর্ণভাবে অধিকার আছে, তার যখন খুশি যা ইচ্ছে করতে পারে। রাগে অভিমানে মুখ ভার করে উঠে চলে যেতে চায়। তখনই রাহিম তার হাত টেনে ধরে বসিয়ে দেয়। সেও সোজা হয়ে বসে। রাইকার হাত নিজের হাতের উপর রেখে কোমল কণ্ঠে বলে, আমার মায়াবতীর অভিমান হয়েছে, রাগও হয়েছে নিশ্চয়, তাই তো মুখ ভার করে চলে যাচ্ছিল। রাহিম একটু থেমে ফের বলে, কথাগুলোর জন্য আমি সরি, কিন্তু এই ব্যাপারটা খুব একটা ভালো লাগে না আমার। স্বামী স্ত্রীর সরাসরি কিছু করাটাই সুন্দর দেখায়। ব্যক্তিগতভাবে আমি এটাই মনে করি। প্লিজ ডোন্ট মাইন্ড রাখা। রাইকা কিছু না বলে তার হারিয়ে যাওয়া ওড়নার খোঁজ চালায়। সেটা পেয়ে গেলে গায়ে জড়িয়ে আচমকায় রাহিমের ঠোঁটে চুমু খেয়ে ভোঁ দৌড় দেয়। ঠোঁটে আঙ্গুল বুলিয়ে ভাবছে এটা সত্যি কিনা। দরজার ওপাশে গিয়ে রাইকা থামে, হাসি মুখে বলে, এবার ঠিক আছে তো সাহেব? রাহিম দারুণ হেসে উপর নিচ মাথা ঝাঁকালো। রাইকা চোখের আড়াল হলো। রান্নাঘরে প্রবেশ করতে ভয়ে আত্মা কেঁপে ওঠে তার। মেঘ গর্জন দিয়ে উঠল। ধীর পায়ে জানালা খুলে উকি দিল। বিদ্যুৎ চমকাচ্ছে। পুরো আকাশটাই আধারে তলিয়ে গিয়েছে। একের পর এক গর্জন করে উঠছে আকাশ। তার গর্জনের শব্দে বাসা যেন নড়ে চড়ে উঠছে। এই বৃষ্টি শুরু হলো। আলগোছে জানালা বন্ধ করে পেছন ফিরতে রাহিমকে দেখতে পায়। রাহিম বুকে হাত গুজে এগোতে এগোতে বলে, ম্যাডাম ভয় পাওনি? হালকা পাতলা পেয়েছি। আমি ভেবেছি ভয় পেয়ে কিনা কি করছো। বৃষ্টিতে ভিজবেন সাহেব, চলুন ভিজে আসি। প্রথম বৃষ্টি ঝরে খারাপ করবে,
কিছুদিন বৃষ্টি হতে থাকো, তারপর একদিন ভিজবো। আপনি তো কালই চলে যাবেন, আবার যখন ফিরবেন তখন দেখবেন বর্ষাকাল পেরিয়ে যাবে। হুট করে দেখবে একদিন তোমার ইচ্ছে পূরণ হয়ে যাবে। ঠিক তো? ঠিক। কি রান্না করব বলুন তো? যেহেতু বৃষ্টি হচ্ছে, খিচুড়ি ইলিশ ভাজা, সঙ্গে আরও কিছু ভাজা হলে জমে যাবে। ঠিক আছে, আজ মায়ের স্কুল আছে তাই না? আচ্ছা, তবে বাইরের যে পরিস্থিতি, কিভাবে যাবে কে জানে। কোথায় কি রাখা সবকিছু দেখতে লাগলো রাইকা। নিজের কাজ চলমান রেখেই বলল, মাকে একটা গাড়ি কিনে দেওয়া যায় না? সারা বছর এত কষ্ট করে স্কুলে যায়। রাহিম একটা মোড়া টেনে বসে বলল, কিনবো ম্যাডাম, কিছু মাস আগে জমি কিনেছে, বড় একটা বাড়ি করে ইচ্ছে আছে, সেটা হয়ে গেলেই গাড়ির চিন্তা করব। তা কবে নাগাদ বাড়ি কাজ শুরু করবেন ভেবেছেন? ভেবেছি, তবে বছরখানেক লেগে যাবে। দেখা যাক কি হয়। আপাতত বাসা চেঞ্জ করতে হবে। কেন? এই বাসায় কি অসুবিধা হয়েছে? এখানে মাত্র 2টো বেডরুম, এটাই সমস্যা। আপনি তো বাসায় তেমন থাকেন না, আমার আর মায়ের হয়ে যাবে, অযথা বাসা চেঞ্জ করার দরকার নেই কোনো। আমি ঢাকার আশেপাশে পোস্টিংয়ের ব্যবস্থা করব, যাতে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় এসে শনিবার সন্ধ্যায় আবার ফিরতে পারি। এখন যেখানে আছে সেখান থেকে আসার কোনো চান্স নেই। একটুখানি থেমে লম্বা শ্বাস ফেলে থমথমে কণ্ঠে বলে, এত দূরে থাকতে ভাল লাগে না জানো। মাকে সঙ্গে নিয়ে যাব, তারও উপায় নেই, ওনার স্কুল আছে। এখন দেখো, তোমাকে নিয়ে যাব, তারও কোনো উপায় নেই। তোমার তো মেডিকেলে ভর্তি হতে হবে, তোমাদের ছাড়া থাকতে ভীষণ কষ্ট হবে আমার। মাঠে থাকাকালীন খুব মানসিক অশান্তিতে ভুগতে হয়। এদিকে কাজের চাপ, অন্যদিকে প্রিয়জনের থেকে দূরে থাকা। মন চাইলেও তাতে দেখা যায় না, কথা বলা যায় না। আমি প্রায় ভাবি আমার জায়গায় একজন রিক্সাওয়ালা হাজার গুণে ভালো আছে, অন্তত দিন শেষে পরিবার নিয়ে এক মুঠো ভাত খেতে পারে। রাহিমের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। খানিকক্ষণ নীরব থেকে আবার বলতে শুরু করলো, তুমি ডাক্তারি পাশ করার পর কোথায় পোস্টিং হবে তা কেউ জানে না। ছোটবেলা থেকে আমি কেমন একা, মা ছাড়া কাউকে পাশে পাইনি। আজ বড় হয়ে বিয়ে করেও সে একই অবস্থা। কখনো কখনো গভীরভাবে ভাবায় আমরা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে গিয়ে জীবন থেকে মূল্যবান কিছু হারিয়ে ফেলছি না তো। জীবনে উচ্চ স্থানে পৌঁছানোটাই সব। মায়ের পেশা নিয়ে কিছু বলবো না, কেননা তিনি এটা করেই আমার মুখেই খাবার তুলে দিয়েছেন। আমি চাইলে অন্য কিছু করে মায়ের সঙ্গে থাকতে পারতাম, কিন্তু সে আমিও নিজেকে নিয়ে ভাবলাম শুধু। পরিবার নিয়ে একত্রে থাকার খুব শখ আমার। কথাগুলো বলতে গিয়ে রাহিমের চোখে কিঞ্চিত পানি চলে এলো। তার পায়ের কাছে মেঝেতে বসে মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল রাইকা। তারও প্রচণ্ড খারাপ লাগছে। আসলে তো এটা ঠিক, পড়াশোনা শেষ হলে কাজের সূত্রে কোথায় থাকতে হবে তাই বা কে জানে। সারা জীবন কি তাদের এভাবে ছাড়া ছাড়া বাঁচতে হবে? যদি তাই হয় তবে সংসারের স্বাদ পাবে কি করে তারা? কিছুক্ষণ ভেবে রাইকা বলে, আমার রেজাল্ট তো আসেনি এখনো, আর রেজাল্ট যে ভালো আসবে তারও তো কোনো গ্যারান্টি নেই। যদি এরকম হয়, চান্স না পাই, তবে তো হলোই। পরিবার পরিজন নিয়ে ভালো থাকার কাছে এসব স্বপ্ন কিছুই না। দরকার হলে এখানেই বন্ধ করে দিই। এক জীবনে সব স্বপ্ন পূরণ হবে না, আমি বরং সংসারটাই করি। রাইকার চোখে চোখ রেখে রাহিম বলে, আমি তোমার স্বপ্ন পূরণের কারণ হতে চাই, কিন্তু স্বপ্ন ভাঙার নয়। দ্বিতীয়বার এই কথা যেন না শুনে। আমি দেখি কিছু একটা ব্যবস্থা করতে পারি কিনা। ঢাকার আশেপাশে কোথাও আসতে পারলে তো হলে। যদি না আসতে পারেন? রাহিম মোড়া থেকে উঠে দাঁড়িয়ে মুখ টিপে বলল, ওখানে আরেকটা বিয়ে করব, তারপর দুজনের সুখে শান্তিতে বাস করব। বছরে একটা করে বাচ্চা ফুটাবো। আহা, শান্তি আর শান্তি। রাইকা কপাল কুঁচকে বলে, এরকম করলে খবর আছে, আমি আর পড়বো না। রেজাল্ট আসুক, আগুনে জ্বালিয়ে দেব। রাইকার মাথায় টোকা মেরে রাহিম বলে, আর আমি তোমাকে জ্বালিয়ে দিব। আজে বাজে চিন্তা না করে রান্না করো, আমি ফ্রেশ হয়ে আসছি। দুপা এগিয়ে আবার পিছু ফিরে এসে বলল, বাই দ্য ওয়ে, তোমার শরীর কেমন আছে এখন? আলহামদুলিল্লাহ, ভালো। পেন কমেছে? ওকে। রাহিম চলে গেল। রাইকা এক নজর বাইরেটা দেখল। মুষলধারায় বৃষ্টি পড়ছে। কোমরে ওড়না পেঁচিয়ে কাজে লেগে গেল। প্রয়োজনীয় জিনিসপত্র হাতের কাছে জোগাড় করে রাখলো। ধীরে ধীরে চুলোয় খিচুড়ি চাপিয়ে দিল। বিভিন্ন ভাজা করবে তাই সবজিগুলো কাটতে বসলো।
রাহিম ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসেছে। জরুরি কিছু কাজ আছে, সেগুলো সারতে হবে। রাহিমের সারা শব্দ না পেয়ে কফি হাতে রুমে এসে দেখে কাজে মগ্ন আছে তার সাহেব। আস্তে করে কফিটা রাহিমের পাশে রেখে বলল, কাজ আছে সেটা বললেই হতো, এভাবে খালি মুখে কেউ কাজ করে? ল্যাপটপে নজর স্থির রেখে ব্যস্ত গলায় বলল, খালি কোথায়? খালি কোথায় মানে? আপনি কি কিছু খেয়েছেন? আমি তো দেখিনি কখন কি খেয়েছেন আপনি। তুমি তো খাইয়ে দিলে ম্যাডাম। গালে তর্জনী ঠেকিয়ে চোখ এদিক সেদিক করে মনে করার চেষ্টা করল, কিন্তু তার স্পষ্ট মনে আছে কিছু খায়নি রাহিম। ভেবে চিনতে বলে, আপনি ব্যস্ত তো, তাই একটা মানে কথা বলতে আরেকটা কথা বলে ফেলছেন আপনি। আমার চোখ ব্যস্ত, মন বা মুখ নয়। তাহলে বলুন কি খেয়েছেন? কোনো রকম ভনিতা ছাড়াই রাহিম উত্তর দেয়, তোমার ঠোঁট খেয়েছে, তখন খাওয়ালে মনে নেই? কিছু না বলে নাক ফুলিয়ে সুরসুর করে বেরিয়ে গেল রাইকা। বাঁকা হেসে কফিতে চুমুক দেয় রাহিম। কাজে ব্যস্ত থাকায় তেমন ভাবতে পারল না তার মায়াবতীকে নিয়ে। ঠোঁট নেড়ে বিড়বিড় করে হাজারখানেক কথা শোনালো রাহিমকে। রান্নাঘরে ঢুকে নিজের কাজে লেগে পড়ল। খিচুড়ির দারুণ সুঘ্রাণে মম করছে বাসার চারিদিক। রেখা বেগম ফ্রেশ হয়ে দরজা খুলতেই তার নাকে ঘ্রাণ প্রবেশ করে। তিনি কোথাও না থেমে সোজা রান্নাঘরে আসেন। রাইকাকে রাতে দেখে বলেন, মাগো, বাসায় তো টিকা যাচ্ছে না, কি রান্না করছো? আল্লাহ, এতদিনে মুখ তুলে চেয়েছেন, আমার সুখের দিন শুরু হলো বুঝি? দুগাল হেসে রাইকা বলে, খিচুড়ি রান্না করছি মা, প্রায় শেষের দিকে। বাহ, বাইরে বৃষ্টি, ঘরে খিচুড়ি, ব্যাপারটা দারুণ কিন্তু। জি মা। সঙ্গে কি কি থাকছে? ইলিশ ভাজা, আরও কিছু ভাজা থাকবে। মাশাআল্লাহ, আমার এক্ষুনি লোভ হচ্ছে মা। এগুলো আমার আব্বার খুব পছন্দের জানো। এগুলো আপনার আব্বাই রান্না করতে বলেছে মা। শব্দ করে হেসে ওঠেন রেখা বেগম। একটা প্লেটে কিছু ভাজাভুজি সাজিয়ে রেখেছে, সেখান থেকে একটা আলু ভাজা খেতে খেতে বললেন, মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে। মুস্কি হাসল রাইকা। এক কাপ চা ওনার দিকে এগিয়ে দিতেই তিনি মহা খুশি হলেন। চা হাতে পেয়ে বেরিয়ে পড়লেন রান্নাঘর থেকে। ড্রয়িং রুমে এসে বসলেন। খবরের কাগজ চোখের সামনে মেলে চা খেতে খেতে পড়তে শুরু করলেন। রান্নাবান্না শেষ করে সবাই একসঙ্গে মিলেমিশে খেতে বসলো। রেখা বেগম অল্প খিচুড়ি মুখে দিয়ে বললেন, কি মজা হয়েছে খেতে। আমি আমার মেয়েকে আমার কাছেই রাখবো বলে দিলাম। এই বয়সে আমার এমন সুস্বাদু খাবার খাওয়া খুব জরুরি। মৃদু হেসে রাহিম বলে, তোমার আশা পূরণ হবেই মা। তোমার মেয়ে তোমার কাছেই থাকবে, এখান থেকে ক্লাস করতে পারবে। তাহলে তো খুবই ভালো হবে, আমার একা থাকার দিন শেষ। আমাকে সারা জীবন একাই কাটাতে হবে। বিড়বিড় করে বলল রাহিম। রেখা বেগমের কান অবধি না পৌঁছালেও রাইকার কানে ঠিকই পৌঁছেছে। চোখ বড় বড় করে তাকাতেই রাহিম 32টা দাঁত বের করে হাসে। খাওয়া শেষ করতে করতে বৃষ্টি কিছুটা থেমেছে। রেখা বেগম তৈরি হয়ে একেবারে রুম থেকে বেরিয়ে এলেন। ড্রয়িং রুমে ওদের বসে থাকতে দেখে সেদিকে এগিয়েছেন। রাইকা শাশুড়ি মাকে দেখতে পেয়ে দাঁড়িয়ে যায়। তিনি কাঁধের ব্যাগ সামলে বললেন, জানি না পুরোপুরিভাবে বৃষ্টি কখন কমবে। যদি দেখো আমি বাসায় ফেরার আগে বৃষ্টি থেমেছে, তাহলে তোমরা দুজন এসো আমার স্কুলে। রাইকাকে স্কুল ঘুরিয়ে দেখাবো, বাইরে খানিকক্ষণ ঘুরাবো। রাইকা কিছু বলার আগেই রাহিম বলে ওঠে, এবার থেকে তো ও তোমার কাছেই থাকবে মা। তোমার ছোট দিন ঘুরে বেরিও, আজ থাকুক। ঠিক আছে আব্বা, আসছি তাহলে। সাবধানে যাও মা। রাইকা শাশুড়ি মায়ের পেছন পেছন সদর দরজা পর্যন্ত এলো। এমন মুহূর্তে লিফট থেকে হুড়মুড়িয়ে বেরিয়ে এলো হালিমা খালা। ওনার সাথে কথা বলার সময় পেলেন না রেখা বেগম। রাইকাকে বলে চলে গেলেন। হালিমা খালা ভেতরে ঢুকতে গিয়ে বললেন, তুমি মেলা ভাগ্যবতী বুঝছো ভাবি। আমার ভাই কিন্তু লাখ একটা। তুমি সবসময় আমার ভাইরে কথা মতো চলবা। জি বুবু। কথা বলতে বলতে রান্নাঘরে গিয়ে দেখেন সেখানে কোনো কাজ নেই। পুরোটা রান্নাঘর চকচকে ঝকঝকে পরিষ্কার। রাইকা ওনাকে খেতে দিয়ে বাকি কাজ করতে বলে রুমে আসে। একটা বই হাতে নিতেই দরজা লক করার শব্দ পায়। পেছন ফিরতে রাহিমকে দেখতে পেয়ে বলে, বাইরে আছেন? তিনি কাজ করবেন, এভাবে দরজা লক করলে তিনি কি ভাববেন?
চটজলদি দরজা খুলে উচ্চস্বরে হালিমা খালাকে ডাকে। বুবু, শুনতেছ আমার কথা? রান্নাঘর থেকে তিনি বলেন, হ্যাঁ ভাই, কত হুনতাছি। আমি দরজাটা একটু বন্ধ করলে তুমি কিছু মনে করবা? হালিমা খালা মুখ টিপে হেসে বলেন, না ভাই, কিছু মনে করুম না, তুমি দরজা লাগাইয়া দাও। নতুন জামাইবউ ঘরে থাকলে দরজা খুলে রাখুন লাগে না। তাহলে তুমি ঘরে কাম করতে আইলে ডাইকো আমারে, ঠিক আছে? আচ্ছা। কথা শেষ করে আবারও দরজা বন্ধ করে দিল। মুখে নিখুঁত হাসি টেনে বলল, শুনছো তো? আপনার কি লজ্জা বলতে কিছু নেই? না নেই, তুমি একটু লজ্জা ধার দাও আমাকে। রাহিম এগিয়ে আসে রাইকার দিকে, তার হাত থেকে বই সরিয়ে দিয়ে বলে, বই রেখে আমাকে পড়ো পাখি। রাহিমের বুকে ধাক্কা দিয়ে সরে গেল রাইকা। রাহিম পেছন থেকে ওর কোমর জড়িয়ে ধরে উঁচুতে তুলে নেয়, হো হো হা হা করে হেসে বলে, বউ ছোট হলে একই সুবিধা, কথা না শুনলে উঁচু করে মামা বাড়ি দেখানো যায়। রাইকাকে কিছু বলার সুযোগ দেয় না, সোজা বিছানায় শুইয়ে দিয়ে পাশে নিজেও শুয়ে পড়ে। বাইরে বৃষ্টি, পাশে প্রিয় মানুষ, এ যেন অদ্ভুত এক শান্তি। দুজনেই দুজনের দিকে তাকিয়ে আছে। হঠাৎ কিছু মনে পড়তেই দীর্ঘশ্বাস ফেলে রাহিম। চোখ মুখে ছেয়ে গেল দুশ্চিন্তার ছাপ, মুখটা মলিন হয়ে যায়। ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলতে থাকে। রাইকা বিষয়টা টের পায়, তার মনটা স্বাভাবিক করতে এটা সেটা করতে থাকে। রাহিমের বাহুতে মাথা রেখে বিভিন্ন কথা বলে হাসানোর চেষ্টা করে যায়।